সুপ্রভাত আমার দিদি ও বোনেরা ও বন্ধুরা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা করি সকল ভালো মনে মানুষদের উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। আমি সঙ্গীতা, আজকেও নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ। আশা করি অন্যান্য দিনের মতো এই ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 6টা। প্রতিদিনের মতো স্নান করে এসে মুখে টোনার মেখে নিচ্ছি, তারপর ময়শ্চারাইজার মেখে চলে যাব ঠাকুরের ভোগ করতে। প্রতিদিনের মতো আমি আগে ঠাকুরের ভোগই রান্না করি, তারপর অন্য কাজে হাত দিই। কারণ মাছ মাংস হওয়ার পর ঠাকুরের ভোগ রান্না করা তো যাবে না, ওই জন্য আমি আগেই ঠাকুরের ভোগটা রান্না করে নিই। আমি কৃষ্ণ ঠাকুরের এক সাধারণ ভক্ত। আমার সারাক্ষণ মনের মধ্যে চলতে থাকে ঠাকুরকে কি রান্না করে খাওয়াবো, সকালবেলা কি খাওয়াবো, দুপুরে কি খাওয়াবো, কিভাবে সাজাবো, আজকে আমি ফুল দিয়ে কিভাবে সাজাবো, কখনো ভাবে কোনো অলংকার দিয়ে সাজাবো কিভাবে। তারপর ঘুমালেও যেন সারাক্ষণ মনের মধ্যে সেই কৃষ্ণ ঠাকুরই আমার আসতে থাকে। ঘুম থেকে উঠেও কৃষ্ণ ঠাকুরকেই দেখি। বাড়িতে সকালবেলা টিফিনের জন্য যেটা বানাই ওটাই আগে গোপালকে খাইয়ে তারপর আমরা খাই। আর গোপালের খাবারে পেঁয়াজ রসুন এগুলো কিছুই পড়ে না, নিরামিষভাবে বানাতে হয়। একটু গোটা জিরে দিয়ে রান্না করা হয়, ঘি দিই, যেটা থাকে ওটাই দিই, লবণ হলুদ তো লাগেই। ওই যে এখন কাঁকরোল ভাজতে বসিয়েছি, কাঁকরোল ভাজা দেবো, আর পরে একটা সবজি করে নেব, ওইটা দিয়ে দেবো। আর এদিকে সজনে ডাঁটাটা সেদ্ধ করে রেখে দেবো, কারণ সজনে ডাঁটাটা দেখছি শুকিয়ে যাচ্ছে, তো ওই জন্য সেদ্ধ করে রেখে দেবো। কালকে সজনে ডাঁটাটা বেগুন আলু দিয়ে নিম পাতা দিয়ে ভেজে নেব। আর এদিকে এই যে গোপালের জন্য ফার্স্টে আটা মাখিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি আগে জানতাম না, ঘরে যেটাই খাওয়া হয় টিফিনে ওটাই গোপালকে আগে দিয়ে খেতে হয়। আগে বিস্কিট মিষ্টি জিলিপি এইভাবে এরকম করে দিতাম, কিছু কিনে আনতাম, কিছু ঘরে তৈরি করে দিতাম, কিন্তু রুটি সবজি আমরা যেটা খাই ওটাই দেওয়া যায় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি যে ঘরে যেটা খাওয়া হয় ওটাই আগে গোপালকে দিয়ে খেতে হয়, তারপর থেকে আমি সকালবেলা আগে রুটি সবজি বানিয়ে আগে গোপালকে দিয়ে তারপরই খাই আমি। আরও একটা কথা জেনেছি যে ঘরে গোপাল থাকলে দুধ দইয়ের অভাব হয় না। কথাটা কিন্তু পুরোপুরি সত্যি। দেখেছি কখনোই আমাদের বাড়িতে দুধ দই নিঃশেষ হয় না, সবসময় থাকে। আর গোপালের মুখে যদি প্রতিদিন একটু করে দুধ দই খাওয়ানো যায়, সত্যি কথা বলতে বাড়তেই থাকে, কখনো কমেই না। তোমাদের সাথে কথা বলতে বলতে একদিকে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর আমি একদিকে সবজি বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে স্নান করে এসে যখন ওই কৃষ্ণ ফ্লুইড মিউজিক চালিয়ে দিয়ে এদিকে কাজ করতে থাকি, যেন আমি ওই বাঁশির আওয়াজের মধ্যে কোথায় যেন হারিয়ে যাই। আমার এদিকে কাজও কত তাড়াতাড়ি হয় কিছুই আমি নিজে বুঝতে পারি না। কৃষ্ণ ঠাকুরের ওই মিষ্টি মধুর বাঁশির আওয়াজ আমি শুনতে থাকি, আমার চোখ দিয়ে একদিকে জল গড়াতেই থাকে। সকালবেলা উঠে ওটা না শুনলে আমার মন ভালোই লাগে না। এদিকে আমার সবজি হয়েই এসছে, আর 5 মিনিট পর নামিয়ে নেব। আর দুটো রুটি করতে বাকি আছে, দুটো রুটি করে তারপর চলে যাব আমি ঠাকুর রুমে। পুজো রুমে চলে এসেছি। এসে আমার লাড্ডু গোপালকে কোলে তুলে নিয়েছি। কোলে তুলে নিয়ে তারপর যে হাতের ওপর বসিয়ে ওকে কেশর চন্দন মাখিয়ে স্নান করাবো। তো তার আগে ভালো করে কেশর চন্দন মাখিয়ে দিচ্ছি। কেশর চন্দন মাখালে শুনেছি শরীর খুব ঠান্ডা থাকে, তাই কেশর চন্দন আগে মাখিয়ে কিছুক্ষণ রাখার পর ঠাকুরকে ফুল দিয়ে জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপর ভালো করে মুখ ধুয়ে দিচ্ছি, মুখ হাত পা সব ভালো করে ঘষে ধুয়ে দিচ্ছি। আমার লাড্ডু গোপালের স্নান হয়ে গেছে, এবার ড্রেস পরিয়ে দিলাম। এই যে ড্রেসটা দেখছো এটা অনলাইন থেকে নিয়েছি, সাথে আরও 4টে ড্রেস আছে। এছাড়া আমি একটা বড় লাড্ডু গোপাল এনেছি, কিন্তু দোকান থেকে যখন কিনি ওর সাইজটা ঠিক বলতে পারিনি, তো ওই জন্য ড্রেস কেনা হয়নি। আমি সাথে করে নিয়ে গিয়ে দোকান থেকে ড্রেস কিনবো, তারপর যখন ভালো করে সাজিয়ে দেবো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার ছোট্ট গোপাল সোনাকে আমি ছোট ছোট করে রুটি টুকরো করে নিয়ে সবজি দিয়ে খাইয়ে দিচ্ছি, আম দিচ্ছি মুখে, দই খাওয়াচ্ছি। আমার গোপালের সকালের টিফিন খাওয়ানো হয়ে গেল। এবার গোপালের মাথায় ছোট্ট একটা মুকুট পরিয়ে দিলাম। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসার কথা আছে, তাই ওই গেস্টদের জন্যই মটন হচ্ছে। তো ফার্স্টে তেলের ওপর রসুন দিয়ে মটনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর একে একে করে পেঁয়াজ আদা টমেটো পেস্ট সব দেব। আলুটা আগে তেলে ভেজে রেখে দিয়েছি, ওটা প্রেসার কুকারে দেওয়া আছে। আর এদিকে মটনটা কষছি। আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করছি, তার কারণ অনেক দিন হয়ে গেল মুখে মুলতানি মাটি মাখা হয়নি। আজকে ভাবছি একটু দইয়ের সাথে মুখে মুলতানি মাটি মাখবো। যাই হোক, এদিকে আমার মটন
কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে চাপিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এই মুলতানি মাটি মাখার আগে আমি ফেস ওয়াশ করে নিয়েছি, কারণ রান্না করতে করতে মুখটা অনেক অয়েলি হয়ে গেছিলো। তো আগে ফেস ওয়াশ না করে যদি আমি মুলতানি মাটি মাখি, যে অয়েলটা থাকে ওর জন্য পিম্পল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি যে কোনো জিনিস মাখার আগে ফেস ওয়াশ করে নিই। এই মুলতানি মাটি আমার মুখে খুব ভালো শ্যুট করে। অন্যান্য জিনিস দেখেছি ইউজ করে ভালো ফল হয় না, কিন্তু মুলতানি মাটি দইয়ের সাথে মাখলে খুব ভালো একটা গ্লো আসে। মুলতানি মাটিটা আমার মাখা হয়ে গেছে। তো এইভাবে 15-20 মিনিট রেখে তারপর ধুয়ে নেব। তো আমি এইভাবে রেখেই রান্নাটা বসিয়ে দিতে চলে এলাম কিচেনে। ফার্স্টে এসে চিকেনটা কষিয়ে নিয়েছি। এই যে চিকেনটা বানাচ্ছি আমার বাচ্চাদের জন্য। আমার ছেলে মটন খেতে পছন্দ করে না, আর মটনটা হচ্ছে মেনলি গেস্টদের জন্য। তো আমার ছেলে মেয়ে চিকেন বেশি পছন্দ করে বলে ওদের জন্যই চিকেন করা। চিকেনটা ঢাকা দিয়ে চলে এলাম এদিকে আমার একটা জামা কাপড় আয়রন করতে। আমি জামা কাপড় প্রতিদিন আয়রন করি না, সপ্তাহে একটা দিনই আয়রন করি। আগে থেকে জিনিসটা শিডিউল করে রাখি কোন দিন কোনটা করব। সপ্তাহে একটা দিনই রাখি আয়রন করার জন্য। এইভাবে টাইমটা ভাগ করে রাখলে খুব সুবিধা হয় কাজের। আমি সন্ধ্যাবেলায় মেনলি আয়রন করি। তো এখন চিকেনটা সেদ্ধ হচ্ছে, কেন ওই টাইমটা বসে থাকবো, তো ওই জন্য চলে এলাম দুটো জামা আয়রন করতে। এখন দুটো জামা আয়রন করতে করতে আমার ওদিকে হয়েই যাবে, কারণ চিকেনটা কষতে কষতে অর্ধেকটা হয়েই এসেছিলো। আর কিছুক্ষণ জল দিয়ে ফুটলেই হয়ে যাবে। যে জামা কাপড়গুলো ঘরে পরি ওইগুলো বেশি প্রেস করি না, হালকা করে প্রেস করে রেখে দিই, কারণ কটনের জামা কাপড় তো একবার পরার পরে অনেকটা শিং পড়ে যায়। ওই জন্য হালকা করে প্রেস করে রেখে দিই। যেগুলো একটু বাইরে পরে যাওয়া জামা ওইগুলো ভালো করে আয়রন করে নিই। আজকে এই যে ঝড় আসবে শুনে খুব টেনশন হচ্ছিল প্রথম যখন বাবার কাছ থেকে শুনি। তারপর শুধু গোপালকে ডাকতে থাকি যে ভগবান তুমি দেখো যেন কারোর কোনো ক্ষতি না হয়। যাই হোক, গোপাল আছে বলে টেনশনটা এখন অনেকটাই কমে গেছে। জানি ঠাকুরই এসব ঝড় থেকে আমাদের বাঁচাবে। এদিকে আমার দুটো জামা আয়রন হয়ে গেছে, আর ওদিকে গিয়ে চিকেনটাও হয়ে গেছে। এবার গিয়ে নামিয়ে নেব। জামা দুটো ওয়ার্ড্রপে আগে রেখে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে যদি সাজিয়ে রাখা যায় তাহলে জামাগুলো খুঁজতে বেশি টাইম যায় না। তো আজকে ভাবছি আরও সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। পরপর চুড়িদারের জায়গায় আমি চুড়িদারগুলো রেখেছি, প্যান্টের জায়গায় প্যান্টগুলো রেখেছি। এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে যেমন ভালো লাগে তেমনি বার করার সময় খুব সুবিধে হয়। আর এই যে দেখছো টর্টয়েস, যে প্লেটটা রাখি এটা প্রত্যেক সপ্তাহে আমাকে হারপিক দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হয়। তা না হলে একটা লেয়ার জমে যায় আয়রনের। এখানে খুব জলে আয়রন আছে, তোমাদের আগেই বলেছিলাম। তো এই জন্য আমি হারপিক দিয়ে এটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এখানে জলে খুব আয়রন থাকে বলে বালতিগুলো এরকম নোংরা হয়ে যায়। তো প্রত্যেক সপ্তাহে আমি একবার করে অল্প করে হারপিক মাখিয়ে হালকা ব্রাশ দিয়ে ঘষে দিই, তো বালতিগুলো পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এবার টর্টয়েসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর জল দিয়ে এটা যথাস্থানে রেখে দেবো। টর্টয়েস ঘরে যদি জল দিয়ে রাখা যায় ওটা খুব শুভ হয়। এরপর গিয়ে গোপালকে দুপুরের ভোগ খাইয়ে তারপর আমরা নিজেরা খেয়ে নেব। বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আমার ভিডিও তোমাদের যদি একটুকুও ভালো লাগে তাহলে লাইক করে দিও ও কমেন্ট করে আমার পাশে থেকে যেও। যারা যারা আমার সাথে এখনও পর্যন্ত আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো, দুপুরবেলা আমি গোপালকে খাইয়ে দিচ্ছি, সবজি মেখে ভাত খাইয়ে দিচ্ছি। এই কাঁকরোল ভেজেছি, কাঁকরোল ভাজা আম দিয়ে খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর সাথে সাথে আমি ভোগ তুলে নিয়ে যাই না, কিছুক্ষণ রেখে 10 মিনিট পর আমি ভোগটা তুলে নিয়ে যাই। বন্ধুরা, আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে পরে দেখা হবে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও।